যে কাজটা করব যে আমরা আমাদের যে কোর্সটা আছে এই কোর্সটা বেসিক্যালি হচ্ছে মাইক্রো প্রসেসর এন্ড মাইক্রো কম্পিউটার নিয়ে। মাইক্রো প্রসেসর বলতে আমরা যে প্রসেসরগুলো শুনি এই ইন্টেল Core i7 Core i5 এইগুলোর হচ্ছে স্মলার ভার্সন, স্মলার না অ্যাকচুয়ালি ওল্ড ভার্সন। আমরা একদম বেসিক লেভেলটা জানবো যে এগুলো কিভাবে কাজ করে। এই রিলেটেড যদি কাজ করতে চান তখন আপনারা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলগুলো এমনিতেই বুঝতে পারবেন। তো বেসিক থেকে আমাদের আগে জানতে হবে। তো এখানে আমরা অনেকটা ওল্ড প্রসেসর নিয়ে কাজ করব যেটা 1979 এ হচ্ছে ইনভেন্ট করা হয়েছিল। এই প্রসেসরটা কিভাবে কাজ করে এটাই হচ্ছে মোটামুটি কম্পিউটারের অনেক আগের প্রসেসর। এই প্রসেসরগুলো কিভাবে কাজ করে এইটা আমরা যদি জানি তাহলে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো বা প্রসেসরগুলো কিভাবে কাজ করে এটাও জানতে পারবো। সো এই পুরো সেমিস্টারটা আমরা হচ্ছে এই 8086 যে প্রসেসর আছে ইন্টেলের 8086 এই প্রসেসরে সবকিছু জানবো। এই প্রসেসর কিভাবে কাজ করে ওয়ান বাই ওয়ান, কেন কাজ করতেছে, কোনটা কোনটার সাথে কানেক্টেড, কিভাবে পার্টসগুলো আছে, এগুলো সবকিছু আমরা জানবো। এখন আসি যে এই ফার্স্টে আমরা হচ্ছে একটা কম্পিউটারের আইডিয়া নেই যে একটা কম্পিউটারে কি থাকে। তো এই আইডিয়াটা হচ্ছে প্রথমে নেই আমরা। এই পিকচারটা তো অনেকেই দেখে আসছেন। এখান থেকে বলেন তো কি কি আছে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টগুলো কি বলতে পারেন কি কি আছে? কুলিং আছে, RAM আছে, SSD আছে। SSD আছে কোথায়? RAM কোনটা বলেন? কুলিং এখানে কোনো RAM দেখতেছি না, সবগুলো ফাঁকা স্লট। আমি সব কোনটা বলেন? চেনেন? জি চ্যাপ্টার RAM স্লট। এই যে এটা? জি না স্যার কোনটা? RAM স্লট কি দিবে স্যার ওইটাই যে উপরে ছিল উপরে। হ্যাঁ তারপরে মাদারবোর্ডের ব্যাটারি। তাহলে এটা কি? স্যার এটা তো RAM লাগানো যায়, এগুলো বড় RAM গুলো ঠিক আছে। বড় RAM ছোট RAM? না স্যার আমাদের ল্যাপটপের RAM গুলো তো ছোট করে নিয়ে আসছে, বাট এটা তো কম্পিউটার, এটা তো ল্যাপটপ না। হ্যাঁ এই বড় RAM সব। আচ্ছা তারপরে বলেন এইগুলা কি জিনিস? স্যার এগুলো তো ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। মানে পুরো এটা কি? SSD কানেক্টর SSD মানে সাদা SSD। আচ্ছা সাদা SSD ঠিক আছে। আচ্ছা যাই হোক, অনেক কিছু আপনারা জানেন, অনেক কিছু জানেন না। তো এখানে অনেকগুলো কম্পোনেন্টস আছে, এখানে ইনপুট আউটপুট ডিভাইসেস আছে, এটা হচ্ছে বায়োসের ব্যাটারি আছে, এখানে অনেকগুলো ট্রানজিস্টর গেট আছে, অনেকগুলো কম্পোনেন্টস আছে আমাদের, আইসি আছে অনেকগুলো। এইগুলো হচ্ছে RAM স্লট আছে, তারপর হচ্ছে এখানে যে SATA স্লট আছে, তারপরে হচ্ছে এখানে আপাতত বাকি সবগুলো ইন্টারকানেক্টেড, ওগুলো বলার কিছু নাই। পুরোটা হচ্ছে পিসিবি ডিজাইন আছে, গ্রাফিক্স কার্ড আছে উপরে, ওই যে এখানে এই স্লটে হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাফিক্স কার্ড, আপনারা যেগুলো RAM বলতেছিলেন ওগুলো RAM না। সো ওগুলো সাউন্ড কার্ডের জন্য। সাউন্ড কার্ড গ্রাফিক্স কার্ড দুইটাই ইউজ হয় এই টাইপের। এটা অনেক আগের মডেলটা, মানে রিসেন্ট মডেলের সাথে কানেক্ট করে না, রিসেন্ট মডেলগুলো কিন্তু চেঞ্জ আছে। রিসেন্ট মডেলের গ্রাফিক্স কার্ড কিন্তু অনেক বড় হয়। জি স্যার। সো এখন কিন্তু আমরা ওই যে PCI 4 এ চলে গেছি, 16 যেটা আছে ওইটাতে চলে গেছে আপনার। আগেরগুলো হচ্ছে এইরকম টাইপের দেখতে ছিল। আর সাউন্ডের জন্য হচ্ছে প্রসেসর তো দেখা যাচ্ছে না, ওই যে নিচে প্রসেসর কি আর ফ্যানের নিচে নিচে। আর ইন্টেল আচ্ছা মেজর যে কম্পোনেন্টস গুলো আছে এগুলো হচ্ছে আমরা একটু দেখি। একটা কম্পিউটারের মেজর কি কি কম্পোনেন্টস থাকতে পারে সেটা হচ্ছে দেখেন, একটা কম্পিউটার সিপিইউ থাকবে, অর্থাৎ প্রসেসর যেটা বলতেছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সো সিপিইউ হচ্ছে থাকবে, তারপর হচ্ছে মেমরি থাকে। মেমরি মানে ওই যে RAM যেটা বলতেছে, RAMও থাকে বা ROM থাকে। ROMটা হচ্ছে এই যে বায়োসের কথা বলতেছি না, বায়োস যেখানে সাইড থাকে ওটা হচ্ছে ROM। সবগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখব। নেক্সট ওয়ান যেটা থাকে সেটা হচ্ছে ইনপুট আউটপুট সার্কিটারি। এই যে অলরেডি আমরা এখানে দেখে আসছি অনেকগুলো ইনপুট আউটপুট সার্কিটারি। তারপর হচ্ছে বাসেস থাকে। আচ্ছা বাসের সম্পর্কে আইডিয়া আছে কারো? বাস এটা থাকার কথা না। এই বাস রাস্তার বাস না। স্যার এটা এই বাসের সেগুলো হচ্ছে আমাদের ইয়াগুলো, এই যে আমরা ঠিক আছে নেটওয়ার্কিং এর না না বাস টপোলজি না। না এই টপোলজি কাইন্ড অফ কমিউনিকেশন মিডিয়া। বাট কমিউনিকেশন মিডিয়া হচ্ছে এই যে এখানে দেখতেছেন কতগুলো লাইনস আছে, হোয়াইট লাইনস, কারণ এই যে এখানে হোয়াইট লাইনস আছে দেখতেছেন, তারপর এই যে এখানে লাইন দেখতেছেন, এইগুলো হচ্ছে একটা বাস। এই বাসগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল পাথ বলে, যেটা হচ্ছে এক একটা কম্পোনেন্টসের সাথে ইন্টারকানেক্টেড থাকে। এদের অনেকগুলো কাজ আছে, আমরা একটা একটা করে দেখব। তিনটা টাইপের আছে এখানে, টাইপগুলো দেওয়া আছে। একটা হচ্ছে অ্যাড্রেস, ডাটা, হচ্ছে কন্ট্রোল। অ্যাড্রেস বাস হচ্ছে এই যে লাইনসটা দেখতেছেন এটা দিয়ে কোন একটা অ্যাড্রেস যাচ্ছে বা লোকেশনের কোন একটা ভ্যালু যাচ্ছে, যে কোন লোকেশন আছে বা কোন লোকেশন এটা একটা ভ্যালু আছে। কিভাবে যাচ্ছে এটা আমরা পরে দেখব, এটা আমি ডিসকাস করব। তারপর হচ্ছে ডাটা। ডাটা বাস হচ্ছে এই টাইপেরই বা ইলেকট্রিক্যাল পাথ, ওগুলো দিয়ে ডাটা পাস হচ্ছে বিট ওয়াইজ পাস হবে, একটা বিট থাকবে। আর লাস্ট ওয়ান হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল হচ্ছে
এখানেও একটা বিট থাকবে, বাট তার কাজ হচ্ছে যে একটা কম্পোনেন্টস সে কি র্যামের সাথে কাজ করবে, সে কি আমার হার্ড ডিস্কের সাথে কাজ করবে, নাকি সে হচ্ছে ইনপুট আউটপুট সার্কিটের সাথে কাজ করবে, তাদের মধ্যে যে কমিউনিকেশন অন থাকবে না অফ থাকবে এটা ডিসাইড করতেছে। সো তিনটার কাজ হচ্ছে তিন রকমের, এইগুলোকে আমরা হচ্ছে বাস বলতেছি। সো এখন আমরা হচ্ছে একটু ওয়ান বাই ওয়ানে আসি। যদি একটু আমরা জাস্ট ডায়াগ্রাম টাইপের ভিউ দেখি তাহলে দেখতে পারবো কি এই যে হচ্ছে আমাদের সিপিইউ, এই যে ছোট দেখতেছেন সিপিইউ আছে, এই যে সাদাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের অ্যাড্রেস বাস, অর্থাৎ এই বাসগুলো হচ্ছে কি করতেছে অ্যাড্রেস পাস করতেছে। এটা যে সাদাই থাকবে এরকম না, জাস্ট আপনাদেরকে ডিফারেন্ট কালার দিয়ে বোঝানো হচ্ছে। এই রেড ওয়ান্স হচ্ছে ডাটা বাস, অর্থাৎ এই বাসগুলো দিয়ে ডাটা পাস হবে। এটা হচ্ছে আমাদের র‍্যাম অর্থাৎ মেমোরি, আর তারপরে হচ্ছে এইগুলো হচ্ছে ইনপুট আউটপুট সার্কিটারি, আর এই টোটালটাকে বলতেছি হচ্ছে আমরা মাদারবোর্ড, আর এটা হচ্ছে আমাদের ডিস্ক ড্রাইভারস, অথবা আমরা সহজে যদি এটা দেখে বুঝতে পারি হার্ড ডিস্ক অনেকটা দেখতে এইরকম। আমাদের নতুন যে এসএসডি বা যেগুলো আমরা হচ্ছে যে M.2 বলি NVMe, ওগুলো কিন্তু এইরকম দেখতে না, ওগুলো কিন্তু কার্ডের মতো জাস্ট র‍্যামের মতো দেখতে আরেকটা। আচ্ছা এইটা হচ্ছে আমরা যে ইন্টারকানেক্টরের কথা বলতেছি এটা একটু পরে বলি, এটা এখন বললে বুঝবেন না। এইটা দেখে একটু হচ্ছে আমরা ডিসক্রাইব করি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এই যে মাইক্রোপ্রসেসর সবগুলা কম্পোনেন্টসের সাথে কানেক্টেড। মাইক্রোপ্রসেসর কেন বলতেছি, কারণ এই প্রসেসরটা অনেক ছোট, 8086 যেটা আমরা করব এটা অনেক ছোট, এইজন্য এটা হচ্ছে আমরা মাইক্রোপ্রসেসর বলছি। আর এখনকার গুলো আমরা যেহেতু বড় প্রসেসর, আপডেট প্রসেসর, এখন ওগুলোকে আমরা ডিরেক্ট প্রসেসর বলি। সো এই প্রসেসরগুলো বা মাইক্রোপ্রসেসরগুলো সবগুলো কম্পোনেন্টসের সাথে কানেক্টেড থাকে। এই যে র‍্যাম বলতেছিলাম, র‍্যামের মধ্যে তিনটা ডিফারেন্সিয়েশন থাকে, আমরা একটু পরে দেখব। ধরেন এটার মধ্যে একটা আছে রোম আর একটা হচ্ছে র‍্যাম। রোম জিনিসটা হচ্ছে যে ওইখানে বায়োসটা সেভ থাকে, ওইটা আমরা সহজে রাইট অ্যাক্সেসটা আমাদের কাছে থাকে না, আমরা শুধুমাত্র এখান থেকে রিড করি। আর র‍্যামের মধ্যে হচ্ছে আমাদের রিড রাইট দুইটাই থাকে, বাট সহজে আমরা হচ্ছে র‍্যামটাকে ইউজ করি, আমরা ইউজাররা, বাট বায়োসটাও কিন্তু রোমে হচ্ছে সেটআপ করা হয়। সো আলটিমেটলি রোমও কিন্তু রাইট অ্যাক্সেস থাকে, বাট আমরা কিন্তু নিজেরা বায়োস চেঞ্জ করি না। কখনো করছেন? আমরা যখন ব্রাউজ করি তখন চেঞ্জগুলো ওই জায়গায় জমা হয় বায়োসে না, যখন ব্রাউজ করি ব্রাউজারে যে চেঞ্জগুলো অথবা হিস্ট্রি না, ওগুলা হচ্ছে সব র‍্যাম, ওগুলা র‍্যামে ইউজ হয়, তারপর হচ্ছে ক্যাশ মেমোরিতে হয়, ওগুলা ওটা আস্তে আস্তে দেখবে, ওইটা ব্রাউজার না। এই রোমটা হচ্ছে আপনি যখন একদম কম্পিউটার অন করেন, আপনার কিছু লেখা আসে না যে 10 F10 ফর বুট মেনু, এই যে বুট মেনুগুলো যেখানে সেভ করা আছে, এই যে পুরো মেনুটা এর ভিতরে যে কি ফাইল আসবে, কি চেঞ্জ হবে, ওইটা হচ্ছে আমরা বায়োস বলতেছি, ওইটা দেখতে পাচ্ছি, ওগুলো হচ্ছে রোমে সেভ থাকে। সো এই প্রসেসরের সাথে সবগুলো হচ্ছে আপনার কম্পোনেন্টস কানেক্টেড থাকে ওয়ান বাই ওয়ান, আর ডিটেইলস আমরা আস্তে আস্তে দেখব। এটার মধ্যে রিড অ্যাক্সেস থাকতে পারে, রাইট অ্যাক্সেসও থাকতে পারে, ডিপেন্ডস করতেছে। এই যে রেড গুলো দেখতেছেন এটা হচ্ছে ডাটা। সো এই প্রসেসর থেকে যদি কোনো ডাটা রোমে আসে তাহলে সে কি করবে, এই ডাটা বাসের থ্রুতে হচ্ছে পাস করবে। আর উপরে যে ব্লু লাইনস দেখতেছেন এগুলো হচ্ছে এই পাথগুলো, ওগুলো হচ্ছে অ্যাড্রেস, অর্থাৎ এদের মধ্যে যদি কোনো অ্যাড্রেস আদান প্রদান হয়, ট্রান্সফার হয়, তাহলে সে হচ্ছে কি করবে, ওই যে উপরের লাইনস গুলো আছে এগুলো থেকে পাস হবে। এখন দেখেন নরমালি আমরা কি করি যে এইখানে অ্যাড্রেস লাইনটা কেন আসতেছে দেখেন, যদি প্রসেসরের কোনো কাজ দরকার হয়, প্রসেসর কি পাঠায় যে আমার কোনো লোকেশনের কোনো একটা জিনিস দরকার, সে অ্যাড্রেস বাসের থ্রুতে কি করে অ্যাড্রেসটা পাঠায় রোমের মধ্যে, অ্যাড্রেস থেকে ডেটা নিয়ে ডেটা বাসের থ্রুতে প্রসেসরে পাস করে। সো দেখতেছেন আমি যদি কোনো কিছু ডেটা যাচ্ছি তাকে আমি কি করতেছি, অ্যাড্রেস বাসের থ্রুতে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, আর ওই অ্যাড্রেস থেকে আমার ডেটাটা নিয়ে এসে ডেটা বাসে পাস হচ্ছে। সো এক একটার কাজ কিন্তু এক এক, যখন আমি অ্যাড্রেস লোকেশন পাঠাবো তখন অ্যাড্রেস বাসের থ্রুতে যাবে, যখন আমি ডেটা নিয়ে কাজ করবো তখন এটা ডেটা বাসের থ্রুতে যাবে। আর এই নিচের গুলো হচ্ছে কন্ট্রোল বাস, এইগুলো অ্যাকচুয়ালি কন্ট্রোলিং করতেছে যে আমি কোন কম্পোনেন্টসের সাথে আমার প্রসেসরটা কাজ করবে। সো যদি আমার এই রুমের সাথে কাজ করে তাহলে দেখেন এই যে পার্পল যে কন্ট্রোল বাসটা আছে এটা অ্যাক্টিভ থাকবে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। যদি আমার হচ্ছে র‍্যামের সাথে কন্ট্রোলিং হয় তাহলে হচ্ছে এই গ্রিন লাইনটা হচ্ছে অ্যাক্টিভেট থাকবে অথবা পার্পল থাকবে। এটা আমরা বুঝতে পারবো রিড রাইটার অপারেশনের জন্য দুইটা আছে, আস্তে আস্তে বুঝবো। আর যদি ইনপুট এই কিবোর্ডের সাথে কানেক্টেড থাকে তাহলে হচ্ছে ব্লু, আর যদি হচ্ছে প্রিন্টার আউটপুটের সাথে কানেক্টেড থাকে তাহলে হচ্ছে রেড। সো এরকম করে প্রতিটা কম্পোনেন্ট আমাদের সাথে কানেক্টেড থাকে, অর্থাৎ আমাদের সাথে না প্রসেসরের সাথে কানেক্টেড থাকে, এন্ড প্রসেসরের মাধ্যমে কন্ট্রোলিংটা হয় কি বাসের উপর ডিপেন্ডস করে। বাস হচ্ছে টোটালি তাদের ভ্যালু পাস করে কিছু, এই ভ্যালু পাস করার মাধ্যমে সে হচ্ছে এই কন্ট্রোলিংটা করে, টোটাল কম্পিউটারের কন্ট্রোলিং করে। এটা বোঝা গেল? কারো কোনো কোশ্চেন? আচ্ছা তাহলে আমরা একটু সামনে যাই।
এখন হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান পার্টস এর কাজগুলো দেখি যে এই যে আমরা মেজর পার্টস গুলো দেখলাম কতগুলা মেজর পার্টস এর কাজগুলো কি সো ফার্স্ট ওয়ান হচ্ছে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এগুলা এটা অলরেডি আমরা সবাই মোটামুটি একটু নাম শুনে আসছি সিপিইউ আমরা গেলেই বলি যে কম্পিউটারের ক্ষেত্রে গেলেই বলি সিপিইউ বাট আমরা সিপিইউ বলতে বোঝাই কি পুরো বাক্স বাট এটা কিন্তু পুরো বাক্স না এটা হচ্ছে জাস্ট ইউনিটটা যেটা হচ্ছে আমরা প্রসেসর বলি ওইটাকে হচ্ছে বেসিক্যালি সিপিইউ বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বাট আমরা ওই কম্পিউটার দোকানে গেলে বলি ভাই আমার সিপিইউটা নষ্ট হয়ে গেছে মানে পুরো বাক্স নষ্ট হয়ে গেছে জাস্ট বাক্স না আমরা এখন স্মার্ট হয়ে যাব আমরা পড়তেছি আর স্মার্ট হচ্ছি পুরো স্মার্ট না স্যার পুরো সিপিইউ শুরু করছে ভাই স্মার্ট পুরো সিপিইউ যদি বলতে হয় বলেন সিপিইউ বক্স বলেন তাও চলে আচ্ছা ফার্স্ট ওয়ান হচ্ছে কি বলতেছে সিপিইউটা অ্যাকচুয়ালি কি ইট কন্ট্রোলস দ্য অপারেশন অফ কম্পিউটার সো কম্পিউটারে যতগুলো অপারেশন হয় আপনি যতগুলো অপারেশন কমপ্লিট করে কম্পিউটার আজ পর্যন্ত করে আসছেন সবগুলোই এই সিপিইউ তে হয় এটা আপনিও জানেন মোটামুটি সেকেন্ড ওয়ান বলতেছে দ্য সিপিইউ ফেচেস বাইনারি কোডেড ইনস্ট্রাকশন ফ্রম মেমরি এখন একটু আমরা মানে আমাদের কম্পিউটার লাইনে কথাবার্তা চলে আসতেছি আচ্ছা এখন একটু দেখি এই যে আমাদের মেমরি যে থাকে মেমরি এরকম অনেকটা পার্ট বাই পার্টে হচ্ছে ডিভাইডেড থাকে একটা লোকেশন এই মেমরি শুধুমাত্র আমাদের বাইনারি নাম্বারই হচ্ছে রাখতে পারে এর বাইরে কিছু রাখতে পারে না হয় 0 রাখবে অথবা 1 রাখবে এর বাইরে তার কাছে আর কোনো ভ্যালুস অ্যাকসেপ্টেবল না সো যেহেতু 0 আর 1 ই রাখতে পারে এর বাইরে কিছু রাখতে পারে না তাহলে সে কি করে অ্যাকচুয়ালি প্রসেসর কোনো কিছু যদি দরকার হয় সে র‍্যামে যায় র‍্যাম থেকে গিয়ে ওই ডাটাটা নিয়ে আসে তার মানে ডাটাটা কি আসছে 0 আর 1 এর কম্বিনেশন সো এইজন্যই বলতেছে যে সিপিইউ ফেচেস বাইনারি কোডেড ইনস্ট্রাকশন ফ্রম মেমরি ইনস্ট্রাকশন বলতে বোঝাচ্ছে ভিতরে যে ডেটা এটা হতে পারে কোন একটা কমান্ড হইতে পারে কোন একটা ভ্যালু বাট যেটাই থাকবে ওটা হচ্ছে বাইনারি কোডেড থাকবে অর্থাৎ 0 আর 1 এর মধ্যে লিমিটেড থাকবে থার্ড হচ্ছে ডিকোডস দ্য ইনস্ট্রাকশন ইনটু আ সিরিজ অফ সিম্পল অ্যাকশনস সো আপনার যখন হচ্ছে এই মেমরি থেকে আমি যে ডেটা নিয়ে আসলাম হয়তো এখানে কমান্ড আছে কয়েকটা এই কমান্ডটাকে সে হচ্ছে কি করে ডিকোড করে একটা সিরিজ করে নিয়ে আসে অর্থাৎ আপনাকে কয়েকটা কমান্ড আছে সেটাকে একটা সিরিজ 1 বাই 1 পার্টে নিয়ে আসে হয়তো ফার্স্টে আপনি অ্যাডিশন করবেন তারপরে সাবট্রাকশন করবেন তারপরে মাল্টিপ্লিকেশন করবেন তারপরে ডিভিশন এরকম একটা সিরিজে নিয়ে আসে যে প্রথমে এটা হবে তারপরে এটা তারপরে এটা তারপরে এটা এরকম করে ডিকোড করে একটা সিরিয়ালে নিয়ে আসে এটাই বলতেছে আমরা সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন আর লাস্ট ওয়ান যেটা বলতেছে ক্যারিজ আউট দিস অ্যাকশন ইন আ সিকোয়েন্স অফ স্টেপস সো এই যে সিকোয়েন্সটা আমরা ম্যানার করলাম এটা 1 বাই 1 হচ্ছে এক্সিকিউশন কমপ্লিট হয় অর্থাৎ এই কাজগুলো কমপ্লিট হয় এটাই হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাজ নেক্সট ওয়ান আমরা চলে আসি ইনপুট আউটপুটে এইটা আমরা অনেক ইউজ করছি জীবনে এই যে এখন আমি ইউজ করছি স্পেনার একটা লাগা আছে সো এটা আমরা সবাই ইউজ করি কম বেশি they are used to take data from outside world send data to outside world এটা আমরা মোটামুটি বুঝতেছি যে আমি পেন ড্রাইভ থেকে বাইরের কোন একটা ডাটা এই ডিভাইসে নিচ্ছি আবার এই ডিভাইস থেকে কোন একটা ডাটা হয়তো পেন ড্রাইভে নিচ্ছি এই কারণে হচ্ছে আমরা ইনপুট আউটপুট এই সার্কিটারি বা ইনপুট আউটপুট ডিভাইসেস গুলো ইউজ করি সেকেন্ড ওয়ান বলতেছে আইও বলতে ইনপুট আউটপুট বোঝাচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসেস শর্টে আমরা আইও বলি সো আইও ডিভাইসেস আর কানেক্টেড উইথ মাইক্রোপ্রসেসর থ্রু আইও পোর্টস তো এই যে পোর্টটা আমরা ইউজ করতেছি এটাতে এক্সটেনশন কেবল ধরেন এটা ডিরেক্ট থাকলে কি একটা ইউএসবি পোর্ট থাকতো ইউএসবি পোর্ট আমরা ইউজ করতেছি সেম ভাবে এই যে পোর্টস গুলো আছে এগুলোকে আমরা বলি হচ্ছে ইনপুট আউটপুট পোর্টস এগুলো অনেক ভ্যারিয়েন্টের পোর্টস আছে একটু পরে আমরা দেখতে পারবো এই পোর্টস এর মাধ্যমেই হচ্ছে আমরা প্রসেসরের সাথে কানেক্টেড থাকি এখানে মাইক্রোপ্রসেসর বলতেছে কারণ আমরা মাইক্রোপ্রসেসর পড়তেছি সো মাইক্রোপ্রসেসরের সাথে এই পোর্টস গুলোর মাধ্যমে হচ্ছে সে কানেক্টেড থাকে এক্সাম্পল কি কিবোর্ড হইতে পারে কিবোর্ডস কি ইউএসবি পোর্ট দিয়ে কানেক্টেড এখন আগে যেটা ছিল এটা মনে আছে এটা PS2 কেবল ছিল অনেক আগে ওইটা অনেক সময় কি হইতো আমি যে মকআপটা করতাম আর কি স্যার রানিং থাকা অবস্থায় পিসিতে যখন হচ্ছে কানেকশন খুলে ফেলা হয় তাহলে আর কি পজিশন মানে কাজ করতে হ্যাঁ তাহলে আর কাজ করতে না পুরো পিসি অফ করে অন করে রাখতে আর একটা যে কাজটা হচ্ছে এটা এত কষ্ট ছিল লাগানো যে একটু ডান বাম হইলে পুরো পোর্টটা নষ্ট হতো আর কিবোর্ডটা বাদ ওইটা রিপ্লেস করা যায় না সাধারণত বাংলাদেশে যায় না সো তখন নতুন কেনা লাগবে এরকম করে আমি অনেক মাউস নষ্ট করছি জীবনে এখন ইউনিভার্সাল সিরিয়াল পাস চলে আসছে হ্যাঁ তারপরে হচ্ছে এখন তো ইউএসবি চলে আসছে সবকিছু আর কোনো দরকারই হয় না নষ্ট হয় না সাধারণত দেন হচ্ছে ভিডিও ডিসপ্লে টার্মিনালস বলতে এইচডিমিটা অনেকটা ভিডিও ডিসপ্লে টার্মিনালসের মতো বলা আছে যেটাতে আপনি ভিডিও দেখতে পারেন আর কি তারপর হচ্ছে প্রিন্টার্স মডেমস এই সবগুলোই আপনারা মোটামুটি পরিচিত সো এই সবগুলাই ইনপুট আউটপুট ডিভাইসেস যেগুলো আমরা হচ্ছে কানেক্ট করে কাজ করি আমাদের কম্পিউটার
So, এইগুলো হচ্ছে আমাদের কিছু ইনপুট ডিভাইসেস, যে ইনপুট ডিভাইসেসগুলো আমরা কাজ করি অনেকগুলোই আপনারা দেখছেন। এটা কোথায় থাকে বলেন? স্যার এটিএম ATM এ থাকে এটা। পয়েন্টিং ডিভাইস, মাউস। মাউস কিন্তু এই মাউসটা অনেক আগের। এই মাউস, এই টাইপের মাউস কিছু ইউজ করছেন কেউ? এই মাউসের নিচে হচ্ছে বল থাকে একটা গোল বল। জি স্যার ইউজ করি না, আমরা নষ্ট হয়ে গেলে বলটা ভেঙে খেলতাম। সো এটা অনেক আগে, এই বলটা হচ্ছে এখানে থাকে। যদিও এখন লেজার মাউস চলে আসছে। আগে একটা ভ্যারিয়েন্ট ছিল, একটা টাইম ছিল আপনি বল মাউস কিনবেন না লেজার মাউস কিনবেন, বাট এখন আর মাউস বলতে কেউ বল মাউস বুঝে না। স্যার এই প্রথম শুনলাম তারপরে এই জয়স্টিকে গেম খেলছেন কেউ? আমি খেলছি। স্যার, এরকম জয়স্টিক অনেক আগের গেম ছিল, সেগা গেমস গুলো খেলা যেত। বিভিন্ন দোকানের না না না, দোকানেরটা আলাদা, এইটা দোকানেরটা না। এইটা হচ্ছে সেগা গেমস ছিল কিছু, এরকম খেলা যেত। ছোট উপরে একটা বাটন থাকতো আর সাইডে দুই একটা বাটন থাকতো। টাচ স্ক্রিন তো ইউজ করেন, স্ক্যানার ইউজ করছেন, গ্রাফিক্স ট্যাবলেট ইউজ করছেন। জি স্যার গ্রাফিক্স ট্যাবলেট ইউজ করেন, একটা এরকম ট্যাবলেটের মতো থাকে, ওইখানে আপনি কিছু লিখলে ওই জিনিসটা আর কি ডিজিটালি চলে আসে। জাস্ট মাউসের একটা অল্টারনেটিভ। এক্স্যাক্টলি, মানে সাইন করছে, বাট ওটা খুবই বাজে। আমার সাইনটা আমি ঠিকমতো করতে পারি, অর্ধেক আসছে অর্ধেক আসে না, ওইটাই। সব জায়গায় কাজ করে বাট আমরা নরমালি যেগুলো ইউজ করি এগুলো অনেক ভালো, ওইগুলো এত বাজে কেন মনে হয়? সরকারি মাইক্রোফোন তো দেখছেন, এই মাইক্রোফোন দেখছেন না, সেমিনারগুলোতে ইউজ করে, একটা সুইচটাকে অন করে ডিজিটাল ক্যামেরা ইউজ করার কথা। ওয়েবক্যামসটা এখনো করেন। লাইট পেন্স দেখছেন কখনো? লাইট পেন্স ইউজ করেন নাই? এটা তো এখন নিউ টেকনোলজি। হ্যাঁ, ওই যে নিচে লেজারের মাধ্যমে একটা পেইন্ট দিয়ে ইউজ করে। আবার অনেকটা ভাবতে পারেন যে মোবাইলের মধ্যে হচ্ছে ইয়ে থাকে না, আপনাদের নোট সিরিজের মোবাইলগুলোতে একটা পেন থাকে না, ওই পেনের সাথে তুলনা করতে পারেন। ওই পেনও তো টাচ করতেছেন লাইটের উপর, সো এই কাইন্ড অফ লাইট পেন্সিল। আর আউটপুট ডিভাইসগুলো এখানে সিআরটি মনিটর তো দেখার কথা স্যার, টিএফপি দেখছেন, লেজার প্রিন্টার, ইনজেক্ট দেখছেন, এইটা দেখছেন ডট ম্যাট্রিক্স প্রিন্টার কোথায় দেখছেন? বাসায় আছে। আপনারা কি করেন এই ডট ম্যাট্রিক্স প্রিন্টার? স্যার ট্রাই করছিলাম একবার টাইপিং করার জন্য, রিবন ছিঁড়ে গেছে। শার্প ক্লিকের জন্য এই না, ওইটা কিন্তু আবার আলাদা জিনিস। ওইটা কিন্তু ওই যে টাইপরাইটার, ওইটা কিন্তু না। ওটা না ডট ম্যাট্রিক্স প্রিন্টার আলাদা, টাইপরাইটার আলাদা। সিমিলার। ডট ম্যাট্রিক্স প্রিন্টার হচ্ছে আপনারা ওই ব্যাংকে গেলে স্লিপ দেন একটা, দেখেন না সেরকম ডট ডট থাকে ভিতরে, এইটা যে প্রিন্টটা করে যেখানে, ওইটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। তারপর হচ্ছে ওই যে যারা বাইক ইউজ করেন বা গাড়ি ইউজ করেন, ট্যাক্স টোকেন যেরকম থাকে একটু অন্যরকম দেখতে, ইলেকট্রিসিটি বিল দেখেন না, এগুলো হচ্ছে এই যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার প্রিন্ট করে। তো ওইগুলোতে একটু দেখলে দেখবেন যে ডট 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 দেখা যাচ্ছে। স্পিকারস তো সবাই জানেন। প্লটার্স হচ্ছে কি ওই যে বড় বড় পেইন্ট করে, বা ওই যে ছাপাখানায় বলেন আমরা যে স্যার পোস্টার পেইন্টিং যে না, হ্যাঁ পোস্টার পেইন্টিং করে। তারপরে হচ্ছে যে বই ছাপায় যে, ওইগুলোতে দেখবেন এই মেশিনগুলো আছে। মাল্টিমিডিয়া প্রজেক্ট তো আপনারা চিনেন, এটা হচ্ছে অনেক কিছু। সেইগুলো হচ্ছে আমাদের আউটপুট ডিভাইসেসগুলো অনেকগুলো। এখন হচ্ছে আমাদের মেমোরি। মেমোরি বলতে আজীবন আমরা যে জিনিস বুঝছি সেটা হচ্ছে র্যাম, কিন্তু র্যাম বলতে মেমোরি বোঝায় না, মেমোরি অনেক বড় জিনিস। সো ওয়ান বাই ওয়ান আমরা দেখি। ফার্স্ট একটা কাজ আমরা সবাই জানি, যেটার মধ্যে ডাটা স্টোর হয়, আর কিছু না হোক এটা আমরা জানি। বাট কি ডাটা স্টোর হয় অলরেডি বলে আসছি, যে বাইনারি কোডের ডাটাই থাকে 0 1, এর বাইরে কিছু হয় না। সো এটাই বলছে ইট স্টোরস দ্য বাইনারি কোডস ফর দ্য সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন। সো কিছু সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনের কোডগুলো হচ্ছে সে রাখে, বাইনারি কোড 0 অথবা 1 এর কম্বিনেশন হবে, এর বাইরে কিছু হবে না। স্টোরস বাইনারি কোডের ডাটা, এটা বুঝতেছেন। এর এক্সাম্পল হচ্ছে রোম, র‍্যাম, ম্যাগনেটিক অর অপটিক্যাল ডিস্ক। সো রোম, র‍্যাম আমরা জানি, অপটিক্যাল ডিস্ক বলতে বোঝাচ্ছি ওই যে হার্ড ডিস্ক যেটা ওই রকম টাইপ। এর মধ্যে এখন তিনটা পার্ট আছে। ফার্স্ট হচ্ছে প্রসেসর মেমোরি, দেন প্রাইমারি মেমোরি, এন্ড লাস্ট হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রসেসর মেমোরি হচ্ছে প্রসেসরের মধ্যে যে মেমোরিটা অলরেডি বাই ডিফল্ট দেওয়া থাকে, যেটা খুবই ফাস্ট হয়। তো একটু দেখি, ইট রেফার্স টু দ্য মাইক্রোপ্রসেসর রেজিস্টার্স which used to hold temporary reserve when competitions is in progress. তার মানে রেজিস্টার মেমোরি বলতেছে, যেটা আমরা ল্যাবে গেলে বুঝতে পারবো আরেকটু বেশি, যে আমাদের অনেকগুলো রেজিস্টার নিয়ে কাজ করতে হবে। এরকম AX, BX, CX, DX, এগুলোর আবার ডিফাইন আছে, দুইটা ভাগ থাকে, AHAL, BHBL, এরকম করে বাকিগুলো সেট। এরকম অনেকগুলো রেজিস্টার থাকে। রেজিস্টারটা হচ্ছে আমাদের যে সিপিইউ, ওই সিপিইউর মধ্যেই থাকে
খুবই ফাস্ট কাজ করে, অলমোস্ট সিপিইউ যে স্পিড এই স্পিডের মধ্যে কাজ করে, কারণ ওইটা সিপিইউর মধ্যেই থাকে। এন্ড এইটা হচ্ছে আপনার ইউজ করা হচ্ছে টেম্পোরারি রেজাল্টগুলো রাখতে, অর্থাৎ সিপিইউ যখন ক্যালকুলেশন করে সেটা সে রেখে দিল হয়তো অন্য আরেকটার সাথে ক্যালকুলেশন করার জন্য। সো এই টেম্পোরারি রেজাল্ট যেগুলো দরকার আমাদের প্রসেসিং ইউনিটে, সেইটা হচ্ছে আমাদের এই প্রসেসর মেমোরিতে থাকে। No speed disparity between these registers and microprocessor because they are fabricated using the same technology. So যেহেতু মাইক্রোপ্রসেসরের মধ্যে থাকে, মাইক্রোপ্রসেসর যেই টেকনোলজিতে বিল্ড করা এটাও সেম টেকনোলজিতে বিল্ড করা, এজন্য এদের স্পিডের কোনো ডিফারেন্সিয়েশন দেখা যায় না বা পার্থক্য দেখা যায় না, একদম সেম টাইপেরই স্পিড থাকে। অর্থাৎ প্রসেসরের স্পিড যদি 4.5 গিগাহার্টজ থাকে তাহলে এই রেজিস্টারগুলো ওই 4.5 গিগাহার্টজের মতোই স্পিড কাজ করে। বাট এটা কি প্রবলেম, এটা হচ্ছে কস্টলি। এখন যদি এটা ভালো কাজ করে তাহলে তো আমরা চাইতাম যে এইটা দিয়ে সব চালাই দেবো, আমরা কেন বাইরে থেকে আর মেমোরি ইউজ করবো, ভালোটা ইউজ করবো। বাট প্রবলেমটা হচ্ছে এটা খুব কস্টলি, এত কস্টলি যদি আমরা ইউজ করি তাহলে আমরা এফোর্ড করতে পারবো না। যেমন আগে অনেক হইতো যে একটা কম্পিউটারের দাম ছিল 20 লাখ 30 লাখ টাকা, অনেক আগে, অনেক ছোটবেলা, আপনারা জানেন কিনা জানি না, বাট আমার ছোটবেলাও হচ্ছে আমি দেখি। বাট আমরা শুনতাম যে বুয়েটে একটা সুপার কম্পিউটার ছিল, বিশাল বড় কম্পিউটার, একটা রুম দিয়ে একটা কম্পিউটার ছিল, এগুলো এখন নাই। ওই সুপার কম্পিউটার আছে কিনা আমি শিওর না, বাট এই সুপার কম্পিউটারে নাকি এই কাজ করা যায়। স্যার প্রথম পর্যন্ত সিস্টেম অনেক টাকা ছিল, 10-15 টাকা। হ্যাঁ, তখন আমি তো মনে হয় আমার আব্বু যে সিম কার্ড দিয়েছে ওইটাই তো মনে হয় 5000 না 6000 দিয়ে দিয়েছিল, আমি যখন ফার্স্ট দেখি। সিটিসেল স্যার না, গ্রামীণ ফোন দিয়েছে। উনি এখনো ওই সিমটাই চালায়, ওই নাম্বারটাই চালায়, অনেক আগে। ওইটাই জেনারেশন বাই জেনারেশন চেঞ্জ করতে হয়েছে, বাট নাম্বারটা সেম, অনেক আগে। তখন সিমের দাম অনেক প্রচুর ছিল, আর কল রেটও অনেক ছিল। এক মিনিট কথা বললে মনে হয় 30 টাকা না 35 টাকা রাখতে হতো। তারপর আস্তে আস্তে কমতে কমতে 10 টাকা আসছিল, তারপরে এখন অনেক কমে গেছে। তারপর ওই সময় আবার একটা ইয়ে ছিল, ইনকামিং, মানে কেউ ফোন দিলেও আপনার টাকা কাটবে, আপনি ফোন দিলে তো টাকা কাটবে। হ্যাঁ, মিস কলেও টাকা কাটবে, এরকম অনেক কিছু ছিল। কিন্তু আপনাকে কেউ ফোন দিলে টাকা কম কাটবে আপনার, ওনার বেশি কাটবে, আর আপনি ফোন দিলে আপনার বেশি কাটবে, এরকম একটা সিস্টেম ছিল অনেক আগে। তারপর এখান থেকে আসলো যে মিস কল দিলে টাকা কাটবে না, তারপর আসলো যে ইনকামিং এ কোনো টাকা কাটবে না, শুধুমাত্র আউটগোয়িং এ কাটবে। তারপর আস্তে আস্তে অনেক কমে গেছে, মানে যত টেকনোলজি আপডেট হয়েছে ওগুলোর দাম কমছে। কি বললেন? কোন যুগের কাহিনী? কোন যুগের কাহিনী? আমি শুনি নাই। এটা বিয়ের আগে সাতের আগে 5 এর কাহিনী, 5 এর 2000 থেকে 2000। তখন ফোনের জন্য টেলিভিশনের মতো অ্যান্টেনা লাগায় হ্যাঁ, তখন ফোনের অ্যান্টেনা ছিল, পাশের উপরে বড় অ্যান্টেনা নিয়ে সেগুলো লাগতো। কিছু মটোরোলা ফোনও ছিল, ওদের এখানে অ্যান্টেনা থাকতো বড়। এটা সিমেন্স তখন ছিল, সিমেন্স মোবাইল ছিল, সিমেন্স মোবাইলগুলোতে এরকম করে লাগতো। আর প্লাস হচ্ছে যে তখন কার্ড ছিল, এত বড় কার্ড একটা এরকম, আর ওটা বসতে গেলে জীবন বেড়ে যেত। ওটা হচ্ছে আপনি জীবনে হাত দিয়ে বসতে পারবেন না, পয়েন্ট দিয়ে মাস দিয়ে আপনি বসতে পারবেন, পয়েন্ট ছাড়া আপনি পারবেন না। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে আমরা প্রাইমারি মেমরি। তিনটা মেমরি আমি শুনছি, কিন্তু প্রসেসর, প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি। এখন আমরা সেকেন্ডটাতে আসতেছি, যেটা হচ্ছে প্রাইমারি মেমরি। ইট ইজ দ্য স্টোরেজ এরিয়া ইন হুইচ অল প্রোগ্রামস আর এক্সিকিউটেড। সো এই মেমরিটার মধ্যেই হচ্ছে সবগুলা প্রোগ্রাম এক্সিকিউট হয়ে সেভ হয় বা ডাটাগুলো নিয়ে আসে। তার মানে যত আমরা কম্পিটিশনস করি বা এক্সিকিউশন করি, এইটার ভ্যালুগুলো এখান থেকে আসে, এক্সিকিউশন হয়, ভ্যালুগুলো এখানে আসে, অর্থাৎ সেভ থাকে এখান থেকে, ফেচ করে নিয়ে আসে এখান থেকে। The microprocessor can directly access only those items that are stored in primary memory. So primary memory তে যদি কিছু থাকে তাহলে সে ওইটাকে ডাইরেক্ট অ্যাক্সেস করে ভ্যালুগুলো নিয়ে কাজ করতে পারে। সো অলরেডি আমরা কিন্তু প্রাইমারি মেমরির একটা एग्जांपल দেখে আসছি একটু আগে। দেখেন, এইখানে প্রসেসর কার সাথে কানেক্টেড? ডাইরেক্ট রোম আর র‍্যাম এর সাথে কানেক্টেড। তার মানে বোঝাই যাচ্ছে যে রোম আর র‍্যাম হচ্ছে দুইটা প্রাইমারি মেমরি, কারণ সে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারে, আর অ্যাক্সেস করে ভ্যালুগুলো নিয়ে এসে কাজ করতে পারে। সো এই প্রাইমারি মেমরিতে আরো কিছু কাজ করে, সেটা হচ্ছে all programs and data must be written within the primary memory prior to execution. So execute হওয়ার আগে অবশ্যই তাকে প্রাইমারি মেমরিতে থাকতে হবে, কারণ এক্সিকিউট করবে প্রসেসর, আর প্রসেসর অ্যাক্সেস করতে পারে কাকে? প্রাইমারি মেমরিকে। সো অবশ্যই যদি কোনো ইনস্ট্রাকশন বা কোনো টাস্ক কমপ্লিট করতে হয় তাকে প্রাইমারি মেমরিতে থাকতে হবে। আর एग्जांपल হচ্ছে রোম আর র‍্যাম, এটা আমরা অলরেডি দেখে আসছি একটু আগে। আর এখন হচ্ছে সেকেন্ডারি মেমরি। বেসিক্যালি সেকেন্ডারি মেমরি বলতে যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে হার্ড ডিস্ক।
সো এটার একটা আমরা রিলেশন একটু পরে বলবো। সো এখানে কি হয় দেখেন, it stores programs and data in excess of main memory. সো মেইন মেমোরিতে যদি কোনো ডাটা এক্সেস পরিমাণে চলে আসে যেটা রাখা পসিবল হচ্ছে না, তখন সেটা আমরা কি করি, সেকেন্ডারি মেমোরিতে পাস করে দিই। Microprocessor cannot directly execute programs which are stored in secondary memory. In order to execute these programs, the microprocessor must transfer them into its main memory by a system program called operating system. So এখানে অনেক বড় একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে হার্ড ডিস্কে যে জিনিসগুলো থাকে, মানে হার্ড ডিস্ক হচ্ছে সেকেন্ডারি মেমোরির একটা এক্সাম্পল। সো এই সেকেন্ডারি মেমোরিতে যে ইনস্ট্রাকশনগুলো থাকে এগুলোকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে না। তাকে কি করতে হয়, এই ভ্যালুগুলো বা ইনস্ট্রাকশনগুলো নিয়ে আসতে হয় মেইন মেমোরিতে। এন্ড মেইন মেমোরিতে সে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারে, এই কারণে মেইন মেমোরি থেকে সে এক্সিকিউশনগুলো কমপ্লিট করতে পারে। আর এই যে মেইন মেমোরিতে সে নিয়ে আসতেছে, এই ট্রান্সফারের কাজটা করতেছে, এটা করতেছে হচ্ছে অপারেটিং সিস্টেম, অর্থাৎ যেটা আমরা হচ্ছে উইন্ডোজ বলি, লিনাক্স বলি, ম্যাক ওএস বলি, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। তাদের কাজটাই হচ্ছে সেকেন্ডারি মেমোরি থেকে ইনস্ট্রাকশনগুলো ট্রান্সফার করা, মানে একটা কাজ। শুধুমাত্র এটাই কাজ করে না অপারেটিং সিস্টেমে, আরো অনেক কাজ আছে যেটা অপারেটিং সিস্টেম কোর্সে আমরা গিয়ে শিখবো, বাট এইটা হচ্ছে ওয়ান অফ দেম। যে এইখানে সে কি কাজটা করে, সেকেন্ডারি মেমোরি থেকে যে এক্সিকিউশনগুলো দরকার সেইগুলো সার্চ করে নিয়ে এসে মেইন মেমোরিতে রাখে, অর্থাৎ র‍্যামে রাখে। র‍্যাম থেকে আমরা যে কাজটা করি, প্রসেসরে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারে র‍্যামকে। সো র‍্যামের মধ্যে এক্সিকিউশন কমপ্লিট হয়ে হয়তো ডাটা সেভ থাকে র‍্যামে, অথবা ডাটা কিছু একটা নিয়ে সেটা প্রসেসরে নিয়ে কাজ করে। আচ্ছা, সেকেন্ডারি মেমোরির এক্সাম্পল হচ্ছে ফ্লপি ডিস্ক আর হার্ড ডিস্ক। আমাদের যে সিরিয়ালটা ওটা কি সেকেন্ডারি না প্রাইমারি? পুরো ড্রাইভিং হচ্ছে সেকেন্ডারি। স্যার তাহলে আমরা যখন কোনো কিছু ইনস্টল করি ওটা সেকেন্ডারি মেমোরিতে ইনস্টল হয়? সেকেন্ডারি মেমোরিতে ইনস্টল হয়, বাট যখন আপনি কাজ করতে যান তখন সেটাকে প্রাইমারি মেমোরিতে নিয়ে এসে, অর্থাৎ র‍্যামে নিয়ে এসে তারপরে কাজ করে। সো এই জন্য দেখবেন যে আপনি যখন একসাথে অনেকগুলো প্রোগ্রাম অন করে রাখছেন, র‍্যাম বিজি থাকে। সেকেন্ডারি মেমোরি দেখবেন যে তেমন একটা বিজি না, সেকেন্ডারি মেমোরি শুধুমাত্র ডাটাটা ফেচ করে নিয়ে এসে র‍্যামে রাখে। আর এই কারণেই যে আমি হিউজ পরিমাণ হচ্ছে গিয়ে একসাথে প্রোগ্রাম কাজ করতে পারি না। যেমন আমার মেমোরিতে আছে 1000 জিবি, সো আমি কেন 1000 জিবি কাজ করতে পারি না, কারণ আমার মেইন মেমোরিতে এসে কাজগুলো করতে হয়। সো র‍্যাম যতটুকু বলে, এই জন্যই বলেছে র‍্যাম যত বেশি স্পিড তত বেশি, এই কারণে। কারণ প্রোগ্রামগুলো সব র‍্যামে রাখতে হয় বা মেইন মেমোরিতে রাখতে হয়, মেইন মেমোরি থেকে এক্সিকিউশনগুলো কমপ্লিট করতে হয়। তাহলে র‍্যাম হচ্ছে প্রাইমারি আর র‍্যাম হচ্ছে প্রাইমারি আর মেইন দুটোই বলে, দুটোই সেম। আর সেকেন্ডারি হচ্ছে আমাদের যে এসএসডি বলেন, হার্ড ডিস্ক বলেন, এনভিএমই বলেন, সবগুলোই হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এইটুকু কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। সো এই যে রোমের আমরা একটা एग्जांपल দেখি, এখানে আমরা দেখতে পারি না এই যে রোমের একটা বায়োস দেওয়া আছে। বায়োস হচ্ছে এই আইসিটার মধ্যে হচ্ছে সেটআপ করে দেওয়া থাকে, এটা হচ্ছে একটা রোম, এই মেমোরিটার মধ্যেই হচ্ছে বায়োসটা সেটআপ করে দেওয়া থাকে। আর র‍্যাম তো অলরেডি আমরা জানি। সিডি রোম তো আমরা দেখি, সিডি রোম কি, এই যে ডিস্ক আছে, আগে যে গোল্ডেন ডিস্ক আর সিলভার ডিস্ক পাওয়া যেত, জানেন? আপনারা পাইছেন, এটা অনেক ছোট থাকে। র‍্যাম তো অলরেডি জানেন, র‍্যাম এখানে লেখা আছে। ফ্লপি ডিস্ক দেখছেন, এটা অনেক আগে, অনেক, এটা আমি ইউজ করিনি কখনো, বাট অনেক আগে আমি দেখছি ফ্লপি ডিস্ক আছে। এবং বড় ডিস্ক এগুলো হচ্ছে ওই যে ভিডিও করে হচ্ছে গিয়ে কাজ করতে। মেডিকেল পারপাসে নিয়ে এখন ইউজ মেডিকেল পারপাসে ইউজ হলে বলে মনে হয় না। এরকম ডিস্ক আছে যে ওই যে বড় ডিস্ক, এটা রেকর্ড করতে, ভিডিও রেকর্ড করতে অনেক কিছু থাকবে আর এই ডিস্কের মধ্যে। এখন নরমালি যা সিডি দাও, আমি জানি না এখন হার্ড ডিস্ক সবসময় সবাই জানেন, হার্ড ডিস্কের ভিতরে জানেন অনেকগুলো এরকম ডিস্ক থাকে জাস্ট। এই ডিস্কগুলো হচ্ছে অনেক সময় ইয়ে দেখেন না, কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখেন না, আগের ট্র্যাডিশন যে একটা ডিস্ক থাকে, ডিস্কের উপর ক্রস করতে করতে সেই ইউজ হয় বা গানটার সাউন্ডটা হয়। সেম হার্ড ডিস্কের মধ্যে ডিস্ক থাকে, সে ওইখান থেকে হচ্ছে গিয়ে ক্রস করতে করতে ইউজ হয়, যেগুলো অনেকগুলো ডিস্কের একটা কম্বিনেশন হার্ড ডিস্ক। এই জন্যই আমরা হচ্ছে আপডেট ভার্সনে চলে আসছি। হার্ড ডিস্ক যে জিনিস হইতো, একটা ডিস্ক নষ্ট হলে একটা পার্ট নষ্ট হতো, এটা আবার রিপ্লেস করা যায়, বাট অনেক টাফ। বাট ওই দিক থেকে এসএসডি গুলো রিপ্লেস হয় না, নষ্ট হয়ে যায়। সো এটা টেম্পোরারি, বাট এটা খুব ফাস্ট হয়ে গেছে আগে। আচ্ছা, এখন হচ্ছে বাস। বাস নিয়ে আমরা একটু পড়াশোনা করব। হ্যাঁ, বাস করলেই মোটামুটি আমাদের এই স্লাইডটা হচ্ছে শেষ। আচ্ছা, এখন বাস কি, বাস অলরেডি বলে দিয়েছি, বাস হচ্ছে one kind of electrical path that connects all the components to our processor. So প্রসেসরের সাথে সবগুলো কম্পোনেন্টস যেভাবে কানেক্টেড থাকে, ওইটা হচ্ছে এই কানেকশনের যে ওয়্যারগুলো, ইলেকট্রিক্যাল পাথগুলো, এটাই হচ্ছে বাস।
এখন এই বাসগুলা অনেক রকমের টাইপের হইতে পারে। এই জিনিসটা বলা আছে এখানে যে এইটার মধ্যে বাস ডিপেন্ডস করতেছে স্পিড, অর্থাৎ এক একটা বাসের যে লাইন আছে এই বাসগুলো হচ্ছে প্যারালালি থাকে। প্যারালালি যে বাসগুলো থাকে এগুলোর প্রতিটার মধ্যে 1 বিট করে ডেটা যেতে পারে অথবা অ্যাড্রেস যেটাই বলেন ভ্যালু যেতে পারে 1 বিট করে। সো কোনো কম্পিউটারে বা প্রসেসরে যদি বাস বেশি থাকে তার মানে সে বেশি ডাটা বা অ্যাড্রেস বা হচ্ছে কন্ট্রোলিং এর ভ্যালু বেশি দিতে পারে। সো বাস সংখ্যা যত বেশি হবে তত স্পিড হচ্ছে বেশি হবে। এটা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এই বাস হচ্ছে ইলেকট্রিক্যাল পাথ, এটা তো বুঝতে পারছেন যে কম্পিউটারে যে কানেক্টেড থাকে একটা কম্পোনেন্টসের সাথে পুরো মাদারবোর্ডে, এগুলোকে বলতেছি আমরা ইলেকট্রিক্যাল পাথগুলোকে বলতেছি বাস। এই বাসগুলোর প্রতিটা 1 বিট করে হচ্ছে ভ্যালু দিতে পারে। প্রতিটা হয়তো অ্যাড্রেসের জন্য ইউজ হবে অথবা ডাটার জন্য ইউজ হবে। অ্যাড্রেসের জন্য ইউজ হলে কি হয়? অ্যাড্রেস বাস। ডেটার জন্য ইউজ হলে ডেটা বাস। আর কন্ট্রোলিং এর জন্য যদি ইউজ হয় তাহলে হচ্ছে কন্ট্রোল বাস। সো এই তিনটা বাসের ক্রাইটেরিয়া। সো যখন আমি যে এখানে ইউজ করব, যে হিসেবে ইউজ করব সেই টাইপের বাস হয়ে যায়। বাট আমি কিন্তু ডেডিকেটেড ওয়েতে ইউজ করব, অর্থাৎ এটা যদি অ্যাড্রেস হয় এই প্রসেসরের জন্য আজীবন এটাই অ্যাড্রেস হবে, এটা আবার ডাটাতে কনভার্ট হয়ে যাবে, এরকম হবে না। সো আমার কাছে আলাদা আলাদা ফিক্সড আছে যে এটা অ্যাড্রেস বাস, এটা ডাটা বাস, এটা কন্ট্রোল বাস, এগুলো সব ফিক্সড। সো এইগুলোর প্রতিটাতে 1 বিট করে ডাটা নিয়ে যেতে পারে। সো এই জন্য বলতেছে যে যত বেশি বিটস থাকবে, অর্থাৎ এই বাস যত বেশি থাকবে বিটস তত বেশি হবে, আর বিটস যত বেশি হবে ডাটা তত বেশি একটা টাইম ট্রান্সফার হতে পারবে, তখন স্পিডটা আরো বেড়ে যাবে। সো এই কারণেই বলতেছে যে the number of wires in the bus affects the speed at which data can travel between hardware components. So hardware components এ তত বেশি বিট যেতে পারবে বা তত ডাটা যেতে পারবে এন্ড স্পিডটা এটার জন্য এফেক্টেড হয়। এইটাই জিনিসটা বলতেছে। আর এখানে একটা বলা আছে যেটা হচ্ছে হাইওয়ে এফেক্টস এর মধ্যে, যে রাস্তা যত বেশি বড় হবে তত হচ্ছে বেশি গাড়ি ঘোড়া চলতে হবে, এরকম একটা एग्जांपल জাস্ট বলা আছে। এখন আছে সেকেন্ড যে পার্টটাতে বলতেছে because each wire can transfer 1 bit of data at a time and 8 wire bus can move 8 bits at a time. So এটা আমরা বুঝতেছি যে একটা লাইন যদি 1 বিট ডাটা নিয়ে আসতে পারে তাহলে 8 বিটস যে ওয়্যার বাস আছে সে কত 8 বিটস নিয়ে আসতে পারবে, অর্থাৎ 1 বাইট ডাটা হচ্ছে সে ট্রান্সফার করতে পারবে। আর এখানে বলতেছে 2 বাইটস মানে হচ্ছে 32 বিট ডাটা হচ্ছে, হ্যাঁ সরি 2 বাইটস বলতে হচ্ছে 16 বিটস, আর 32 বিটস হচ্ছে গিয়ে 4 বাইটস ডাটা হচ্ছে নিতে পারবে। অর্থাৎ আমার বিটস আর বাইটের সাথে সম্পর্ক হচ্ছে 8 বিটস ইজ ইকুয়াল টু 1 বাইট। এটা আমরা মনে হয় সবাই জানি মোটামুটি কম বেশি। হয়ে গেছে? সো এইখানে এখন যে জিনিসটা বলতেছে যে আমাদের যে নিউয়ার মডেল যে কম্পিউটারগুলো আছে যেটা আমরা এখন ইউজ করতেছি এগুলো সবগুলো হচ্ছে 64 বিট বাস আছে। আমরা জানি না ওই যে অনেক আগে ছোটবেলায় যে থাকতো কম্পিউটার ওগুলোতে 16 বিট থাকতো, 16 বিট, তারপরে 32 বিটস, আর এখন আমরা 64 বিটস ইউজ করি। সো এখনো দেখবেন যে অনেক সফটওয়্যার আমরা 32 বিটস এর ইউজ করি, অনেক সফটওয়্যার আমরা ইউজ করি 64 বিটস এর। এখন অনেক সফটওয়্যার আপডেট দিতে পারে না, বাট আমাদের এই নতুন কম্পিউটারগুলো এগুলো সবগুলো এখন 64 বিটস, এর উপর আপডেট আর হয় না এখন পর্যন্ত। এরপর আপডেট হলে হয়তো 128 বিটস হইতে পারে, বাট এখন আপডেট হয় না আমাদের বস্তু। সো বাসগুলো দেখতে অনেকটা এরকম প্যারালাল লাইনস। সো এখানে 16টা আছে, সো 16টা প্যারালাল লাইনস 16 বিট পাস হয়। এখানে হচ্ছে 32 বিটস আর এখানে হচ্ছে 64 বিটস। এই জিনিসটা জাস্ট একটা एग्जांपल বলা আছে। আচ্ছা নেক্সট এটা তো অলরেডি আমরা দেখে আসছি। আচ্ছা এখানে একটা কম্পোনেন্টস দেখায় যে সিপিইউ টা অ্যাকচুয়ালি কিভাবে র‍্যামের সাথে কানেক্টেড থাকে। সিপিইউ আর র‍্যাম কানেক্টেড থাকবে কিসের মাধ্যমে? বাসের মাধ্যমে। সো এই উপরের যে বাসগুলো এটা হচ্ছে অ্যাড্রেস বাস হিসেবে কানেক্টেড থাকে, অর্থাৎ এখান দিয়ে শুধুমাত্র সিপিইউ থেকে অ্যাড্রেস পাস হবে। আর র‍্যাম থেকে ভ্যালু যদি কোনো আদান প্রদান করতে হয় তাহলে সে হচ্ছে কি করবে? ডাটা বাসে সোজা যাবে। সো এখানে কি হইতে পারে? সিপিইউ কোন একটা ডাটা চাইতে পারে, তার মানে র‍্যাম থেকে কোন একটা ডাটা যাবে, আবার সিপিইউ তো কোনো ডাটা র‍্যামে রাখতে পারে। সো সিপিইউ থেকে আবার ডাটা কিন্তু এই পাশে র‍্যামও যাইতে পারে। বাট সিপিইউ কি কোনো অ্যাড্রেস পাস করবে, ঠিক আছে, বাট র‍্যাম কি কোনো অ্যাড্রেস সিপিইউ কে পাস করে? সিপিইউ কাছে কোনো অ্যাড্রেস নেই। সো সিপিইউ কে কেন অ্যাড্রেস পাস করবে? তার মানে র‍্যাম থেকে সিপিইউ থেকে কিন্তু অ্যাড্রেস বাস একদিকেই যাবে। এটা একটু পরে আমরা দেখতে পারবো যখন ডেফিনিশনগুলো পড়ব। এটা আপাতত আমরা জাস্ট র‍্যামের ভিতরে কম্বিনেশনটা দেখা হয়েছে যে র‍্যামের ভিতরে আসলে ডাটাটা কি থাকে 0 আর 1 এর কম্বিনেশন করে।
ইয়াতে আপনার র্যামে বিভিন্নভাবে দেখায় যে এই যে 3200 বাস, তারপর এটা 2400 বাস, 2400 বাস, মানে কি বোঝায়? আচ্ছা, বাস মানে হচ্ছে স্পিড বোঝাচ্ছে। ওইটা হচ্ছে র্যামের ক্ষেত্রে এইটার মধ্যে এর মধ্যে কোনো না না, র্যাম আলাদা জিনিস আর ভিতরের বাস আলাদা জিনিস। বাস কিন্তু আপনার ইলেকট্রিক্যাল পার্ট গুলো, আর র্যাম কিন্তু আপনি কানেক্টেড আছেন, ধরেন আপনার প্রসেসরের সাথে যে কানেক্টেড আছেন এই যে পার্টটা, এইটা হচ্ছে আপনার বাস, যে এটা আপনি কিভাবে কানেক্টেড আছেন। এইটাতে 1 বিট করে পাস হইতে পারে, বাট র্যামের ভিতরের আবার কি নিজের মেকানিজম আছে, ওইটাকে বলতেছে হচ্ছে ধরেন 3200 বাস বললে ওটা অ্যাকচুয়ালি মেগাহার্টজ বলে, বাস ওইভাবে বলে না, মেগাহার্টজ। সো ওইরকম স্পিড আছে যে তাদের ভিতরে যে লাইনসগুলো কানেক্টেড আছে, ওদের ভিতরে যে পাসগুলো আছে ওগুলো হচ্ছে এভাবে কানেক্টেড, তারা যে ডাটা ট্রান্সফার করতে পারে, ওইটা র্যামের নিজস্ব মেকানিজম। ওগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে পড়বো, র্যাম নিয়ে যখন আমি ডিটেইলস পড়বো তখন আমরা বুঝতে পারবো যে এখানে লাইনসগুলো কি কাজ করে, লিনিয়ার লাইনস আছে, কিছু লোকেশনস আছে, ওগুলো আমরা দেখবো। আচ্ছা, এইটা তো আমরা জাস্ট দেখলাম যে র্যামের মধ্যে শুধুমাত্র কি 0 আর 1 এর কম্বিনেশন থাকে, বাইনারি কম্বিনেশন, এটা জাস্ট বলা আছে এখানে। স্যার এই বাসের সাথে কি হচ্ছে আপনার ওভারক্লকের কোনো মানে কানেকশন আছে? সিপিইউ ওভারক্লকের কথা বলতেছেন? ওভারক্লকের কানেকশনস এইখানে নাই। ওভারক্লকের কানেকশনস, ওভারক্লকটা আসলে একটা মিনিমাম আর ম্যাক্সিমাম থাকে, মানে সিপিইউর একটা মোড থাকে, একটা মিনিমাম মোডে কাজ করে, একটা হচ্ছে ম্যাক্সিমাম মোডে কাজ করে। সিপিইউ সবচেয়ে বেশি ট্রান্সফার করবে কখন, পারফরম্যান্সটা হাই করবে কখন, আর সবচেয়ে কম কখন উইক করবে। এখানে একটা মোড আমরা করব, মিনিমাম আর ম্যাক্সিমাম মোড আমরা এই প্রসেসরেই করব, তখন আমরা বুঝতে পারবো। বাট এটার সাথে ওভারক্লকের বাসের সাথে কোনো কানেক্টেড নেই। আচ্ছা, ফার্স্ট হচ্ছে অ্যাড্রেস বাস। আমরা বলেই রাখছি যে অ্যাড্রেস বাসে শুধুমাত্র অ্যাড্রেস বাস হবে। এখন আমরা বলতেছিলাম কি সবগুলো ফিক্স থাকবে না প্রসেসরের সাথে অন্য কম্পোনেন্টস এর। সো ফিক্সড যখন হবে তখন আমরা ডিফাইন করব কিভাবে এই অ্যাড্রেস বাসগুলা 16 বিটস, 20 বিটস, 24 বিটস, 32 অথবা 36 প্যারালাল ওয়্যারস হবে বা প্যারালাল পাথস হবে, বাস হবে। সো এর বাইরে হবে না। আর আরেকটা জিনিস বলা হচ্ছে এটা হচ্ছে ইউনিডিরেকশনাল। ইউনিডিরেকশন মানে একমুখী। সো এইখানে আমরা বলতেছিলাম না একটু আগে যে আমি সিপিইউ থেকে শুধুমাত্র অ্যাড্রেস পাঠাচ্ছি, তার মানে একমুখী যাবে, এটা থেকে কিন্তু আর ব্যাক আসবে না কোনো। সো অ্যাড্রেস বাস সবসময় একমুখী কাজ করবে, ইউনিডিরেকশনাল সিগন্যালস। আর এটার একটা ফিচারস কি থাকবে যে এটাতে 16 বিটস হবে অথবা 20 বিটস প্যারালাল লাইনস হবে অথবা 24 অথবা 32 অথবা 36, এর বাইরে হবে না। আবার ডাটা বাসেও এরকম একটা ক্রাইটেরিয়া আছে। On this line, CPU sends out the address of the memory location in or input-output port that is to be written or to read from. So এখানে CPU কি করবে, একটা লোকেশন পাঠাবে যেখান থেকে আপনি হয়তো কোনো ডাটা রিড করে নিয়ে আসবেন অথবা কোনো কিছু একটা রাইট করবেন। সো এটার জাস্ট লোকেশনটা সে এখান থেকে পাঠাবে। হয় সে কি করতে পারে, মেমরি র্যামে পাঠাইতে পারে অথবা ইনপুট আউটপুট ডিভাইসে পাঠাইতে পারে। সো আমার CPU হয়তো কোনো একটা কমান্ড আমার পেন ড্রাইভে পাঠাইলো যে পেন ড্রাইভের এই লোকেশনে তুমি হচ্ছে ওই কমান্ডটা বা ইনস্ট্রাকশন বা ভ্যালুটা রাখবা, অথবা পেন ড্রাইভের ওই লোকেশন থেকে রিড করে নিয়ে আসবা। সো এটা ইনপুট আউটপুট ডিভাইসও হতে পারে, আবার র্যামের সাথেও হতে পারে, মেমরির সাথেও হতে পারে। দুইটাই বুঝছি। The number of locations that the CPU can address is determined by the number of address lines. So এখানে বোঝাচ্ছে যে অ্যাড্রেসের যে লাইনগুলো থাকবে, অর্থাৎ এই যে বাস, এইখানে যদি আমি 20 বিটস বা 16 বিটস এর বাস ইউজ করি, তার মানে আমি লোকেশনকে অ্যাড্রেস করার জন্য 16টা কিন্তু লাইনস পাবো, এর বাইরে পাবো না। সো লোকেশন আমি ম্যাক্সিমাম কত করতে পারবো, এই যে ধরেন এখানে 16টা 0, এইখানের যে রেঞ্জটা আছে অর্থাৎ এই 0 থেকে স্টার্ট হয়ে 16টা 1 16 বিটস হয় এই বাসের অ্যাড্রেসটা, এইটুকু পর্যন্ত রেঞ্জের যতগুলো লোকেশন আছে এগুলোকে আমি অ্যাড্রেস করতে পারবো। কারণ আমার যে অ্যাড্রেস বাসটা আছে এটা হচ্ছে 16 বিটস এর। যদি 32 বিটস এর হইতো তাহলে কি 32 বিটস এর যে রেঞ্জটা হইতো ওইটার মধ্যে আমি অ্যাড্রেস করতে পারতাম। সো এই লাইনটাই বলতেছে যে আমার যতগুলা হচ্ছে বিটস থাকবে আমার অ্যাড্রেস বাসের মধ্যে ততগুলাই অ্যাড্রেস আমি করতে পারবো, এর বাইরেও করতে পারবো না। কম করতে পারবো বাট এর বেশি করতে পারবো না। সো এই জিনিসে বলতেছে the number of locations that the CPU can address is determined by the number of address lines. So address lines determines করতেছে যে নাম্বার অফ লোকেশন কত সে হচ্ছে লোকেট করতে পারবে। কারণ লাইনস যদি হয় 16 তাহলে এই রেঞ্জ পারবে, যদি 8 হয় তাহলে তার এই অর্ধেক রেঞ্জ পাবে, যদি 32 হয় তাহলে এই ডাবল রেঞ্জ পাবে। সো এরকম করে আর কি বলা আছে। এইটা বুঝে গেছে সবার? কার কোশ্চেন?
আচ্ছা এখন আসলে হচ্ছে ডেটা বাস। ডেটা বাসও সেম, কিন্তু ডেটা বাসকে আমরা বলছিলাম কি বাই ডিরেকশন। একবার যাইতেও পারে একবার আসতেও পারে। সো এটা কি বাই ডিরেকশনাল, উভমুখী, দুই মুখেই যাইতে পারে। অর্থাৎ আমি যদি এটার চিন্তা করি তাহলে এই সিপিইউ থেকে ডেটা র‍্যামও যেতে পারে বা ইনপুট আউটপুট ডিভাইসে যেতে পারে, বাট ইনপুট আউটপুট আর র‍্যাম থেকে আবার কি করতে পারে সিপিইউ তে আসতেও পারে। সো এটার জন্য হচ্ছে এটা বাই ডিরেকশনাল। আর স্পেশাল ক্রাইটেরিয়া বলা আছে কি 8 বিটস এর বাস হতে পারে, 16 বিটস অথবা 32 প্যারালাল বাইটস হতে পারে। তিনটা হচ্ছে টাইপ হতে পারে। Many devices in the system will have the output connected to data bus, but only one device at a time will have its output enabled. এখানে যে জিনিসটা বলতেছে যে আমি এই ডেটা বাসের মাধ্যমে অনেকগুলো আউটপুট ডিভাইসের সাথে একসাথে কানেক্টেড থাকতে পারি, বাট এট এ টাইম একটার সাথেই কাজ করবে। যদি আমি পেন ড্রাইভে কোনো একটা কিছু নেই, পেন ড্রাইভেই কাজ করবে। যদি আমরা হচ্ছে গিয়ে অন্য কোনো ডিভাইসে নেই তাহলে অন্য কোনো ডিভাইসেই কাজ করবে। আচ্ছা এখন আপনাদের কাছে কোশ্চেন থাকতে পারে স্যার একটাই যদি কাজ করে তাহলে আমি যখন বাসায় বসে দুইটা পেন ড্রাইভে একসাথে কপি করি কিভাবে কপি হয়? কোশ্চেন থাকতে পারে না যে দুইটা তো আমার কাছে মনে হচ্ছে, বাট এই যে জিনিসটা যেভাবে হ্যান্ডেল হয় সেটা হচ্ছে একটা স্টপ থাকে আরেকটা অফ হয়, আরেকটা স্টপ থেকে আরেকটা অন হয়, এইরকম ভাবে থাকে। প্লাস আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে মাল্টি কোরের হিসাব আছে। আপনারা কিন্তু এখন প্রসেসরের ভিতরে দুই তিনটা মাল্টি কোর চলে আসে, আলাদা আলাদা প্রসেসরের পার্টিশন চলে আসে। সো এক এক পার্টিশন এক একটা কাজ করে। সো তখন আমরা কি করতে পারি, একটা পার্টিশন একটার সাথে কানেক্টেড থাকে, অন্য একটা পার্টিশন আরেকটার সাথে কানেক্টেড থাকে। আর আরেকটা হচ্ছে ওই যে ওপি থ্রেডিং কনসেপ্ট করছেন না, যে একটা সার্টেন টাইমে এটা অন থাকে তারপরে এটাকে অফ করে আরেকটা সার্টেন টাইমে অন্য আরেকটা অন হয়ে যাচ্ছে, এইরকম কনসেপ্টে কাজ করে। সো সবগুলোর মিক্স কম্বিনেশন হয়ে কিন্তু কাজটা হয়, বাট এট এ টাইম কিন্তু একটাই কাজ করে। এই প্রসেসরের ক্ষেত্রে 8086 কিন্তু সিঙ্গেল কোর, এটা কিন্তু আবার মাল্টিকোর না। মাল্টিকোর আসছে কিন্তু ওই যে কোরাই থেকে, কোরাই 3 আর এর আগে সরি কোরাই 3 ডুয়েল কোর থেকে। ডুয়েল কোর যখন ছিল তখন হচ্ছে কি মাল্টিকোর চলে আসে, আর এর আগে কিন্তু আমাদের জাস্ট সিঙ্গেল কোরের প্রসেসর গুলো ছিল। সো আমরা কিন্তু ওই সিঙ্গেল কোর হিসেব করেই হচ্ছে এখানে সবকিছু রাখছি। আচ্ছা নেক্সট যে জিনিসটা বলতেছে কন্ট্রোল বাস। কন্ট্রোল বাস আমরা অলরেডি বলে আসছি যে এটা কন্ট্রোলিং এর কাজ করে। কন্ট্রোল বাসটা কি কনসিস্ট অফ 4 to 10 প্যারালাল সিগন্যাল লাইনস। সো প্যারালাল সিগন্যাল লাইনস এটা কি কাজ করে, কোন একটা কিছু কন্ট্রোলিং করে যে এটা এনাবল থাকবে কি থাকবে না, অর্থাৎ এই কম্পোনেন্টসটা কাজ করবে কি করবে না। The CPU sends out signals on the control bus to enable the outputs of address memory devices or input output devices. So ধরেন CPU এর সাথে RAM এর কোন একটা কাজ হচ্ছে যেটা হচ্ছে আমার মেইন মেমরি। সো এই মেইন মেমরির সাথে সে কাজ করবে কিনা এটা কন্ট্রোলিং করতেছে এই কন্ট্রোল বাস। কন্ট্রোল বাসে যদি সিগন্যাল এনাবল থাকে সে কি কাজ করবে এটা হচ্ছে কন্ট্রোলিং করতেছে। সাপোজ এখানে একটা एग्जांपल দেওয়া আছে মেমরি রিড। যদি এই মেমরি রিডের যে পিনটা আছে অর্থাৎ এই বাসটা আছে এটা যদি এনাবল থাকে তাহলে আমি কি বলতে পারতেছি যে মেমরির সাথে সিপিইউ জাস্ট রিড অপারেশনে কাজ করবে। যদি রাইট একটা এনাবল থাকে তাহলে রাইট অপারেশনে কাজ করবে। একটা টাইম কিন্তু একটাই থাকবে, মাল্টিপল থাকবে না। সো এইটা কন্ট্রোলিং করতেছে হচ্ছে কন্ট্রোল বাস। তার বুঝতে প্রবলেম? তাহলে আমরা একটা হচ্ছে ডেমনস্ট্রেশন দেখবো যে সিপিইউর সাথে কিভাবে কাজ হচ্ছে। জাস্ট সিম্পলি একটা ডাটা কানেকশন দেখবো, এটা জাস্ট একটা পিকচার বাই পিকচার দেখবো। আর একটা লিংক আমি হচ্ছে আপনাদের প্রোভাইড করে দিব, ওই লিংকে একটা ভিডিও আছে, ওই ভিডিওটাও প্লাস আমি এখন ছেড়ে দিতে পারি, কারণ অনেক বড় ভিডিও 20 মিনিট। সো এখানে পুরো ডিটেইলস বলা আছে যে সিপিইউ 1 বাই 1 কিভাবে বাসের সাথে কানেক্টেড করছে। আমি জাস্ট একটা एग्जांपल দেব। ফার্স্ট আমাদের সিপিইউ আছে, এটা হচ্ছে আমাদের RAM, আর ওগুলো হচ্ছে অন্যান্য কম্পোনেন্টস গুলো। এখন ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে কন্ট্রোল বাসটা এনেবল করতে হবে। সো আমরা পরের পিকচারটাতে যাই। সো ফার্স্ট আমরা যে কাজটা দেখব, এখানে একটা জিনিস বলা আছে হ্যাঁ, এইখানে যে জিনিসটা দেওয়া আছে ফার্স্টে দেখেন, এখানে RAM এর হচ্ছে কতগুলা লোকেশন দেওয়া আছে 0-1 কম্বিনেশনে। এখন ফার্স্টে যখন CPU তার কোন একটা ভ্যালু হচ্ছে নিয়ে আসতে যাবে একটা লোকেশনে, সে কি করবে CPU থেকে একটা লোকেশন পাঠাবে। এখন সে লোকেশনগুলো কিভাবে পাঠাচ্ছে দেখেন, এইটা রেড, এই তিনটা হচ্ছে এনাবল আছে, তার মানে সে সিগন্যালটা পাঠাচ্ছে কি এইখানে প্রথমে দেখেন 1 পাঠাচ্ছে, তারপরে কি এগুলা ডিঅ্যাক্টিভেট অর্থাৎ এনাবল নাই, তার মানে 0 0 0 0 0, এখানে 0 0 0 0, তারপর আবার কি দুইটা এনাবল আছে, তার মানে দুইটা 1 পাঠাচ্ছে, তারপরে এটা দেখেন ডিসেবল আছে, তার মানে 0 পাঠাচ্ছে। সো সে এই সিগন্যালটা পাঠাচ্ছে, সে বলল আমাকে এই লোকেশনটা হচ্ছে দাও। সো এই বিটসের একটা কম্বিনেশন সে হচ্ছে জেনারেট করবে, জেনারেট করে সে RAM এ পাঠাবে। RAM এর কাছে যখন যাবে, RAM কি করবে ওই লোকেশনে গেল, আর
ইন দ্য মিন টাইম কি হয়ে গেল, এনাবল অ্যাক্টিভেট হয়ে গেল না, যে সে এখন RAM এর সাথে কাজ করবে। সো কন্ট্রোল বাসটা এনাবল হয়ে গেল। সো এখন কি করবে, তার কাছে ইনস্ট্রাকশনটা চলে আসলো, সে এই ইনস্ট্রাকশনের লোকেশনে যাবে এন্ড লোকেশন থেকে সে একটা ভ্যালু পাস করতেছে। ভ্যালুটা কি আসতেছে, এই যে লোকেশন, এই লোকেশনে ভ্যালু আসছে 10000, তারপর হচ্ছে 100। সো সে এই যে ডেটা বাস আছে, ডেটা বাসের থ্রুতে হচ্ছে ভ্যালুটা পাঠাচ্ছে। সো ডেটা বাসের থ্রুতে ভ্যালু আসছে 1। সো ফার্স্ট এখানে 1 আসলো, 1টা এনাবল, বাকিগুলো কি ইনঅ্যাক্টিভ। সো 0 0 0 0, এখানে 4টা 0 আছে, সো 4টা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। পরেরটা আবার অ্যাক্টিভ অবস্থায় আছে, তার মানে 1। সো পরে হচ্ছে 1, বাকি দুইটা ইনঅ্যাক্টিভ অবস্থা আছে, মানে বাকি দুটো দিয়ে 0 যাচ্ছে। সো এইভাবে করে সে কি করতেছে, ডাটাটা সিপিইউ কে আবার পাস করে দিচ্ছে। সেটা কি বোঝা গেছে? সো কোনো কিছু যদি রিড করতে চায়, সিপিইউ কি পাঠায়, প্রথমে অ্যাড্রেস পাঠায় এই বাসের থ্রুতে, অ্যাড্রেস গেলে অ্যাড্রেস হচ্ছে সে এখানে রিড করে ভ্যালুটা হচ্ছে এখানে নিয়ে আসে। আবার সেম ভাবে যদি সিপিইউ কোনো একটা ভ্যালু সেন্স করে, সিপিইউ কি করবে, কোনো একটা ডেটা হচ্ছে পাস করবে, এইভাবে ওইটা গিয়ে মেমরিতে সেভ হবে। বুঝতে পারছেন? স্যার অ্যাড্রেসের মধ্যে অ্যাড্রেসের যে অ্যাড্রেসটা থাকবে ওই জায়গায় গিয়ে সেভ হবে। হ্যাঁ, অ্যাড্রেসে যে লোকেশনটা পাঠাবে সেই লোকেশনে গিয়ে এই টাইমে হচ্ছে সেভ হবে। আর এই জায়গাটাতে হচ্ছে কি, ওই লোকেশন থেকে রিড করতেছে। সেম ভাবে কিন্তু যে অ্যাড্রেসটা পাঠাবে ওই অ্যাড্রেসে সেভ হবে। বাট RAM কিন্তু কোনো অ্যাড্রেস পাঠাতে পারবে না। সবকিছু কন্ট্রোল কিন্তু অ্যাড্রেসের কন্ট্রোলিং কিন্তু সিপিইউ করছে। সিপিইউ জাস্ট লোকেশন পাঠাবে যে এই লোকেশন থেকে রিড করো, অথবা এই লোকেশনে গিয়ে রাইট করে আসো। কারো প্রশ্ন আছে কোনো? তাহলে আমাদের ফার্স্ট লেকচার এই পর্যন্তই। আমাদের ফার্স্ট স্লাইডটা শেষ। নেক্সট আমরা হচ্ছে আরো ডিটেইলসে যাব। সো এটা হচ্ছে টোটাল ওভারভিউ ছিল।